Hello, my dear students. How are you all? I hope all of you are doing great. So, let's start a new story today. And this story is also taken from our textbook Hornbill, and the chapter name is Landscape of the Soul, written by Natalie Trowbridge. So, from the title itself, we all are getting that information that it is about art. হ্যাঁ, তো ল্যান্ডস্কেপ মানে কি? ল্যান্ডস্কেপ যেমন কি তোমরা ছোটবেলা অনেক আর্ট করেছো, তখন যখন আমরা ছোট থাকি তখন আমরা কি ধরনের আর্ট করি? বেশিরভাগ আমরা সিনারি ড্র করি না? আর ওই সিনারির মধ্যে কি কি থাকে? মাউন্টেন্স থাকে, হ্যাঁ, ক্লাউড থাকে, বার্ডস ফ্লাই করে, তারপরে রিভার থাকে। তো ওইসব মিলিয়ে যে একটা সিনারি আমরা ড্র করেছিলাম, তো ওই সিনারিটাকেই ল্যান্ডস্কেপ বলা হয়। আর ল্যান্ডস্কেপ অফ দ্য সোল মানে যেটা আমরা যদি বাংলায় দেখি তো আত্মা, হ্যাঁ, যেটা আমাদের মন থেকে যে পেইন্টার যে আর্টটা বানিয়েছে, যে ল্যান্ডস্কেপটা ড্র করেছে, ওটা নিজের ইমাজিনেশন দিয়ে তৈরি করেছে, নিজের মন থেকে তৈরি করেছে। তো এই জন্যে এই চ্যাপ্টারটির নাম হলো ল্যান্ডস্কেপ অফ দ্য সোল। তো এখানে যে চ্যাপ্টারের যে অথার, ওনার নাম হলো ন্যাথালি ট্রবেরি। তো ন্যাথালি ট্রবেরি একজন ফ্রেঞ্চ রাইটার ছিলেন, উনি একজন লেডি, আর ওনার ইন্টারেস্ট আর্টে ছিল। তো উনি অনেক ধরনের আর্ট স্টাডি করেছেন, আর ডিফারেন্ট আর্টকে কম্পেয়ার করেছেন। আর মানে এটা খোঁজার চেষ্টা করেছেন যে মানে অনেক কালচারের মাঝে আর্টটা কিভাবে হিউম্যান লাইফকে ডেসক্রাইব করে, যে হিউম্যান ইমোশনস গুলা আর্টিস্ট নিজে পেন্টিং এর থ্রু যে পিকচার বানায়, এগুলা কিভাবে ওরা এক্সপ্রেস করে। তো এই চ্যাপ্টারে নেথালি ট্রোভারি আমাদেরকে অনেক ধরনের আর্টের বিষয় বলেছেন। তো ফার্স্ট পার্ট যেটা, ওইখানে উনি চাইনিজ পেইন্টিং এবং ওয়েস্টার্ন পেইন্টিং এর কম্পেয়ার করেছেন। তো চাইনিজ পেইন্টিং মানে বুঝতেই পারছো, এটা ইস্টার্ন পার্টের যেগুলা পেইন্টিং হয়, আর ওয়েস্টার্ন পেইন্টিং মানে ইউরোপ সাইডে যেগুলা পেইন্টিং আর্টিস্টরা পেইন্ট করে, ওইটাকে ওয়েস্টার্ন পেইন্টিং বলা হয়। তো উনি এই চ্যাপ্টারে ওই দুইটা পেইন্টিং এর মধ্যে কি কি ডিফারেন্স বা ওদের কি ক্যারেক্টারিস্টিক আছে ওটা আমাদের সামনে তুলে ধরেছে। তো চলো আমরা একটা একটি করে জেনে নিই যে how Chinese painting and Western painting reflect the human emotions in different ways. ঠিক আছে? তো চ্যাপ্টারটি শুরুতে অথর আমাদেরকে একটি চাইনিজ পেইন্টারের বিষয়ে বলেন, আর ওই চাইনিজ পেইন্টারের নাম হলো উ ডাওজি। তো উ ডাওজি একজন ফেমাস চাইনিজ পেইন্টার ছিলেন, আর ওনার আর্ট গুলো চাইনিজ কালচারের মধ্যে অনেক পপুলার ছিল। তো এটি ওই পেইন্টার উ ডাওজির বিষয়ে একটি গল্প। একবার কি হলো, মানে এটা পুরানো দিনের গল্প, হ্যাঁ, যখন পুরোনো কালে যখন রাজা মহারাজারা ওরা রাজ্যটা চালাতো, হ্যাঁ, তো ওদের সময়ে উ ডাওজি একজন পেইন্টার ছিলেন। তো তখন যে রাজা ছিলেন উনি, ওনার নাম ছিল জুয়ানজং। হ্যাঁ, তো উনি উডাউজিকে বলেছেন যে একটি ওনার প্যালেসে লাগানোর জন্য একটি সুন্দর একটি পেন্টিং তৈরি করে দেওয়ার জন্য। তো মানে আমাদের যে পেইন্টার উডাউজি যখন রাজার এই আদেশটা পেয়েছেন, তখন উনি একটি পেন্টিং বানানো শুরু করেছেন। তো যখন উনি ওই পেন্টিংটি তৈরি করছিলেন, তখন উনি কি করেছেন, নিজের পেন্টিংটাকে সবসময় ঢেকে রেখেছেন। তো বড় বড় যারা পেইন্টার থাকে ওরা নিজের পেইন্টিংটাকে ফার্স্ট মোমেন্টে রিভিল করে না, যখন পেইন্টিংটা পুরো কমপ্লিট হয়ে যায় তখনই ওরা মানুষের সামনে এটি প্রকাশ করে। তো সেম ওইভাবে উডাউজি যখন পেইন্টিংটা বানাচ্ছিলেন প্যালেসের ওয়ালের মধ্যে, তো উনি ওই পেইন্টিংটাকে মানে কার্টেন দিয়ে ঢেকে রেখেছেন। হ্যাঁ, আর কমপ্লিট যখন হয়েছে তখন উনি রাজাকে ডেকে এনেছেন যে এখন পেইন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। তো সেই দিন রাজা এসছেন, আর তখন ওই কার্টেনটা খুলে দিয়েছে। তো তখন পেইন্টিংটাকে দেখে রাজা একদম মানে শকড হয়ে গেছেন, এত সুন্দর একটি পেইন্টিং বানিয়েছেন। ওই পেইন্টিংটা একটা ল্যান্ডস্কেপই ছিল। তো ল্যান্ডস্কেপের মধ্যে
মানে ওই যে পেন্টিংটা বানিয়েছিলেন উডাউজি, ওটার মাঝে মাউন্টেন্স ছিল, রিভার্স ছিল, আর ওই যে বার্ডস থাকে, ওইরকম ক্লাউডস, তো ওইসব অনেক গুলো ন্যাচারাল সিনারি দিয়ে ওই পেন্টিংটা তৈরি ছিল। তো ওইসবই উনি দেখে ওনার খুব ভালো লাগছিল, আর উনি সবগুলা দেখছিলেন। তখন ওই যে উডাউজি বললেন, স্যার আপনি আসেন আমার সঙ্গে, দেখেন ওই যে আমি যে পেন্টিংটা বানিয়েছি ওইখানে যে মাউন্টেন্স আছে, ওই মাউন্টেন্স এর নিচে একটি স্পিরিট আছে, মানে একটি আত্মা আছে, হ্যাঁ, আর ডুয়েলস এর স্পিরিট। তো ওই আত্মাটি ওই মাউন্টেনের সামনে আছে, আর ওইটাকে একটা কেভ আছে, ওই কেভের সামনে ওইখানে পাহারা দিচ্ছে। তো তো আহ, ওনার কিং যে ছিল, উনি দেখার চেষ্টা করছিলেন, কিন্তু উনি এইসব কিছু দেখতে পাচ্ছিলেন যে ওখানে কোনো স্পিরিট বা কিছু একটা আছে। মানে শুধু যে আউটার যেগুলা এপিয়ারেন্স ছিল পেন্টিং এর, যেরকম পাহাড়, নদী, গাছ, ওইগুলোই উনি দেখতে পাচ্ছিলেন। তখন ওনাও যে বলছেন, স্যার আমি যখন এই ক্ল্যাপ করব, তখন ওই যে কেভটা আছে, ওই যে গুহাটা আছে, ওইটার ওপেনিংটা খুলে যাবে, আর তখন আমরা ওই পেন্টিং এ চলে যাব। তো এটা বলার সঙ্গে সঙ্গে রাজা তো কিছু বুঝতেই পারছিলেন না যে পেন্টার কি বলছে, যে ও ক্ল্যাপ করবে আর ওইখানে স্পিড ওই কেকটা খুলে দেবে আর আমরা পেন্টিং এ এন্টার করে নেব। তখন কি হলো, যখন উডাউজি এরকম পেন ক্ল্যাপ করলেন, আর সঙ্গে সঙ্গে দেখলেন যে রাজা, যে সত্যি সত্যি ওই কেভটা খুলে গেল, আর খোলার পরে ওই উডাউজি ওই কেভের ভিতরে চলে গেলেন। আর যখন উনি ওই কেভের ভিতরে চলে গেলেন, সঙ্গে সঙ্গে ওই পেন্টিংটাও ওই ওয়াল থেকে ভ্যানিশ হয়ে গেল, একদম নাই হয়ে গেল, হ্যাঁ, সরে গেল। আর ওনার যে ব্রাশ যে ছিল পেন্টিং এর, ওই ব্রাশটা পড়েছিল, আর বাকি কিচ্ছু ছিল না, হ্যাঁ। উডাউজি একদমই ওইখান থেকে মানে গায়েব হয়ে গেছিলেন। তো এইটাও ছিল একটি চাইনিজ, মানে মাইথিক্যাল স্টোরি বলা হয় এগুলাকে। আগের দিনের যে গল্পগুলো থাকতো, ওই গল্পের মধ্যে ওই উডাউজির গল্পটা এরকমই ছিল। তো এই গল্পটিতে অথর এটাই বোঝাতে চাচ্ছেন যে চাইনিজ পেন্টিং যেগুলা একটু ইমাজিনেশন বেস ছিল, হ্যাঁ, আমরা তো এই জিনিসটাকে মেনে নিতেই পারি না যে কিভাবে একটা পেন্টিং এর মধ্যে গুহা খুলে যাবে আর আমরা ওইটার মাঝে এন্টার করে যাব। তো এই ধরনের যে পৌরাণিক গল্পগুলো, ওইগুলো চাইনিজ ক্লাসিক্যাল আর্টের মধ্যে অনেক প্রচলিত ছিল, আর ওইগুলো ওইখানে অনেক জেনারেশন গুলোই মানে ওই ওই গল্পগুলো ওরা পড়েছে। তো এটার মধ্যে যে আর্টের যে ফর্মটা প্রেজেন্ট হয়েছে, যে এটার মধ্যে একটা ইনার মিনিং আছে, যে আর্টটা পেন্টিংটা ওটাও যে তৈরি করেছিলেন, ওটা শুধু উনি নিজের থেকে মানে এক্সপিরিয়েন্স করতে পারছিলেন। রাজা শুধু বাইরে যে উনি ড্র করেছিলেন ওইটাই দেখছিলেন, কিন্তু ওইটার পেন্টিং এর ভিতরে যে একটা ইনার মিনিং ছিল, ওইটা রাজা বুঝতে পারেননি, তাই উনি ওই পেন্টিং এর মধ্যে আম, যেতে পারেননি। কিন্তু উডাউজি যিনি ওই পেন্টিংটা বানিয়েছিলেন, উনি জানেন যে ওই আর্টের কি মিনিংটা ছিল, তার জন্য ওই পেন্টিং এর ভিতরে উনি এন্টার করতে পেরেছেন। তো এটা মানে মানুষের পার্সপেক্টিভের উপরে তৈরি হয় যে পেন্টিংটা কে কিভাবে পেন্টিংটাকে দেখে বা গ্রহণ করে। তো যেহেতু এই চাইনিজ পেন্টিং এর কনসেপ্টই হলো ওইখানে ভিউয়ার্সকে মানে ডাইরেক্ট ইমপ্রেশন পেন্টিং থেকে পাওয়া যায় না, ওইটার মধ্যে একটা ইন্টারনাল একটা মিনিং থাকে, যেটা খুঁজে বের করে নিতে হয়। হ্যাঁ, পেন্টিং যখন একজন চাইনিজ পেইন্টার ড্র করে, সবগুলো পেন্টিং কিন্তু উনি এক্স্যাক্টলি ড্র করে না, হ্যাঁ, কতগুলো জায়গার মধ্যে উনি একটু খালি স্পেস রেখে দেবেন। তো এটা দেখে যে দেখছে ওর ভাবতে হবে যে এই পেন্টিংটার মাঝে উনি কি ড্র করেছেন, হ্যাঁ, একটু চিন্তা করতে হবে, একটু মানে আমাদের অ্যাক্টিভ ভিউয়ার হতে হবে, আমরা মাইন্ড ইউজ করতে হবে, ভিউয়ার হতে হবে, আমরা মাইন্ড ইউজ করতে হবে, তখনই গিয়ে আমরা বুঝতে পারবো যে ওই পেন্টিং এর মধ্যে রিয়েল মিনিংটা কি। হ্যাঁ, তো এইভাবে যে রাজা ছিলেন, উনি তো ওই লেভেল পর্যন্ত ভাবতে পারেননি, হ্যাঁ, তার জন্য উনি ওই পেন্টিংটা ভালো করে বুঝতে পারেননি। কিন্তু ওটাও ওনার যে মিনিং ছিল ওই পেন্টিং এর মধ্যে, ওটি শুধু উনি বুঝতে পেরেছিলেন, তার জন্য ওই ওই পেন্টিং এর ভিতরে উনি চলে যেতে পারেন।
তো এটা একটা কাল্পনিক গল্প। হ্যাঁ, হয় মানে এটার মাঝে কতটুক ট্রুথ ছিল কিনা এটা তো আমরা জানি না, কিন্তু এরকম একটি গল্প এখানে খুব আগে এরকম হতো। আর আর কতজন ফিলোসফার ছিলেন, কনফিউশিয়াস, হ্যাঁ, ওনার গল্পগুলো মধ্যেও এরকম পেন্টিং এর বিষয়ই বলা হয়েছে, যেখানে পেন্টার যেটি ড্র করতো ওইটার একটি ইন্টারনাল মিনিং থাকতো, যেটা অবজারভার যে দেখবে ও নিজের থেকে বের করে নিতে হতো। যদি ও বের করে নিতে পারে তাহলে ওই পেন্টিং এর যে মূল মিনিংটা ও জেনে যেতে পারে। আদারওয়াইজ শুধু বাইরে পেন্টার কি ড্র করেছে ওইটাই দেখতে পারবে, ওইটার ইন্টারনাল মিনিংটা উনি বুঝতে পারবেন না। তো যারা পেইন্ট নিয়ে অনেক আম, মানে পড়াশোনা করে, আর্ট নিয়ে, তো ওরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারে। আমরা যেরকম যে নর্মাল যেভাবে তোমরা এখন ছোট আছো, এরকম এতটুকু তোমাদের ইন্টেলিজেন্সটা নাও হতে পারে যে তোমরা চট করে পেন্টিং এর ইন্টারনাল মিনিংটা কি বুঝে নিতে পারো। কিন্তু উইথ এইজ যখন আমরা একটি পেন্টিং ভালো করে অবজার্ভ করা শুরু করব, তখন একটি পেন্টিং কে আমরা অনেক ধরনের ডাইমেনশন দিয়ে দেখতে পারি, অনেক ইন্টারপ্রিটেশন আমরা বের করতে পারি। আর চাইনিজ পেন্টিং চাই এটা যে যে ওই পেন্টিংটাকে দেখে ও নিজের ভিউ পয়েন্টটা ওইখানে অ্যাপ্লাই করবে, ও নিজের থেকে বের করবে যে পেন্টিংটার মধ্যে কি মিনিং হতে পারে। হয়তো এই মিনিংটা পেন্টারের সঙ্গে ম্যাচও হতে পারে বা আলাদাও হতে পারে, কিন্তু মিনিংটা কিন্তু হিডেন থাকবে। মানে ঝট করে পেন্টিংটা দেখেই আমরা বলতে পারবো না যে ওই পেন্টিংটা দিয়ে পেন্টার কি জিনিস এক্সপ্রেস করতে চাইছে। তো এটাই হলো চাইনিজ কনসেপ্ট অফ আর্ট। আরেকটি গল্প সঙ্গে এটার সঙ্গে বলেছিলেন যে একটি পেইন্টার ছিল, ওই চায়নার মানে ইস্টার্ন পেইন্টিং এর বিষয়ে বলছেন, যখন ও একটি ড্রেগন বানিয়েছিল। হ্যাঁ, তো ড্রেগনের যে খুব এত সুন্দর করে বানিয়েছিল, আর তারপর কি করেছিল, ও ড্রেগনের যে চোখগুলো ওইটা বানাতে ও রাজি ছিল না, কোনোদিনও ওই ড্রেগনটার পেন্টিং এর মধ্যে চোখটা কমপ্লিট করেনি। ওর একটি মানে বিশ্বাস ছিল যদি ও ড্রাগনের চোখটি যদি বানিয়ে দেয়, তখন ওই ড্রেগনটা ওইখান থেকে উড়ে যেতে পারে। আর ওইটা তার জন্য ভয়ে ওই পেইন্টার কোনোদিন ড্রেগনের চোখগুলো আর ড্র করেনি। তো এই দুইটি এক্সাম্পল হলো আমাদের চাইনিজ পেইন্টিং এর বিষয়, যেটি আমাদের এই স্টোরির মধ্যে পাওয়া যায়। তারপর যে অথর ন্যাথলি ট্রেভারে, উনি ওয়েস্টার্ন পেইন্টিং এর বিষয় আমাদেরকে জানাচ্ছেন। আর ওইটার পরে আমরা দেখে নেব যে ওয়েস্টার্ন পেইন্টিং আর ইস্টার্ন পেইন্টিং এর মধ্যে ডিফারেন্স কি কি থাকে। তো নেক্সট পার্টে অথর আমাদেরকে ওয়েস্টার্ন পেইন্টিং এর কথা বলছেন। তো ওয়েস্টার্ন পেইন্টিংটা বোঝানোর জন্য উনি একটি স্টোরি বলেছেন। এই স্টোরিটি হলো কুইনস্টেন। কুইনস্টেন নামের একজন ব্ল্যাক স্মিথ ছিল। হ্যাঁ, তো ওই যে ব্ল্যাক স্মিথ যে কুইনস্টেন ছিল, ওর কি হয়েছিল, ও মানে ওর একটি মেয়ের সঙ্গে খুব ভালো লাগতো। আর ওই মেয়েটা কি ও বিয়ে করতে চাইছিল। কিন্তু ওই যে মেয়েটি যে বাবা, যে ও একজন অনেক বড় একজন পেইন্টার ছিলেন। আর ওনার ইচ্ছা ছিল যে ওনার মেয়ের বিয়ে যে হবে একটি মানে অনেক বড় একজন পেইন্টারের সঙ্গে ওনার বিয়ে দেওয়ার ওনার ইচ্ছা ছিল। তো এই আহ, কথাটা যখন কুইনস্টেন জানতে পারলো, তখন ও ডিসাইড করলো যে আমি একটি সুন্দর করে পেন্টিং বানাবো, যেটা দেখে ওই যে মেয়েটির বাবা ইমপ্রেস হয়ে যাবেন, আর তখন উনি ওনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যাবেন। তো ওইটা ভেবে কুইনস্টেন কি করলো, একদিন একটি ওই মেয়েটির বাড়িতে গেল, আর যখন ওনার বাবা ছিল না, আর ওই ওনার ঘরে একটি মানে ক্যানভাসের মধ্যে ও একটি ফ্লাই ড্র করলো। লাইমা যে একটা ইনসেক্ট যে থাকে, যে ওই ফ্লাইটি একটি ড্র করলো। আর ও এত সুন্দর ফ্লাইটি ড্র করলো, মানে এত রিয়েলিস্টিক ছিল, দেখে মানে লাগছিল যে সত্যিকারেরই একটি ফ্লাই ওইখানে বসা ছিল। তো যখন ওই মেয়েটির বাবা পেন্টার এসে দেখলেন যে ওনার ক্যানভাসের মধ্যে একটি ফ্লাই আছে, উনি ভেবেছেন যে ওই সত্যিকারেরই একটি পোকা ওনার ক্যানভাসে আছে। উনি ওইটাকে মারতে মানে চেয়েছেন, যে ওইটাকে সরানোর জন্য চেষ্টা করেছেন। তো যখন সরাতে গেছেন, দেখেছেন যে এটি একটি কোনো লিভিং ইনসেক্ট না, এটা একটি পেন্টিং, এটা একটি ড্রয়িং। হ্যাঁ, ওনার ক্যানভাসের মধ্যে এত সুন্দর এত রিয়েল বানিয়েছে যে উনি ওইটার মাঝে একটু মানে
এমেজ হয়ে গেছেন যে এটা সত্যিকারেরই একটি ফ্লাই। তখন উনি ডিসাইড করেছেন যে উনি ওনার মেয়ের বিয়ে ওই পেইন্টারের সঙ্গে যে দেবেন, যে এত সুন্দর এত রিয়েলিস্টিক একটি পেন্টিং ড্র করেছে। তো এই গল্প থেকে আমরা এইটা জিনিস জানলাম যে ওয়েস্টার্ন পেন্টিং গুলো মানে যে জিনিসটা তুমি মানে পেইন্টার দেখাতে চায় ওইটাই আমরা চোখে দেখবো। মানে ওইখানে আমাদের কিছু মাইন্ডকে আমরা ইউজ না করলেই হয়, আমরা শুধু আইজ এর ইউজ করে আমরা বুঝে নিতে পারবো যে পেন্টিংটি কি ড্র করেছে। হ্যাঁ, যদি একটি মানে যদি ভাবো একটি এলিফ্যান্ট, হ্যাঁ, তো ওই এলিফ্যান্টটাকে ড্র করলো, হ্যাঁ, ওই ফ্লাইটা কি যে এইভাবে ড্র করলো, ওইটা দেখে এত রিয়েল ভাবে বানিয়েছে যে ওইটা কনফিউজ হয়ে গেছেন পেইন্টার যে এটা পেইন্টিং না এটা রিয়েল ফ্লাই। তো এটা মানে ওয়েস্টার্ন পেইন্টিং গুলো ভীষণ রিয়েলিস্টিক থাকে, ওইখানে শুধু আইজ এর ইউজ হয়। হ্যাঁ, ভিউয়ার্স এর কোনো নিজের থেকে ইমাজিনেশন করার কিছু থাকে না, যেটি প্র্যাকটিক্যাল যেটি রিয়েল ওইটাই ওয়েস্টার্ন পেইন্টাররা ওনার পেইন্টিং এর মধ্যে তুলে ধরে। তো এই দুইটা কনসেপ্ট ছিল, একটি চাইনিজ পেইন্টিং আর একটি ওয়েস্টার্ন পেইন্টিং। চাইনিজ পেইন্টিং এর মধ্যে চাইনিজ পেইন্টার ওরা যে পেইন্টিংটি দেখবে ওদের ইনার অবজারভেশন লাগবে। হ্যাঁ, ওই পেইন্টিং এর মধ্যে একটি ইনার মিনিং থাকে যেটা অবজারভাররা দেখে বের করতে হবে। কিন্তু ওয়েস্টার্ন পেইন্টিং এর মধ্যে এরকম কোনো ইন্টারনাল মিনিং থাকে না, এটা শুধু এক্সটার্নাল মিনিংই থাকে, যেটার মধ্যে আমরা আমাদের মানে আইস ইউজ করলেই হবে, ওইখানে আমাদের মাইন্ড ইউজ করতে লাগে না। হ্যাঁ, ওইখানে যে পেইন্টিংটা দেখছি ওর কাছে কোনো ফ্রিডম নেই পেইন্টিংটাকে অনেক ধরনের থেকে দেখে ওইটাকে আলাদা ইন্টারপ্রিটেশন বের করার। ওইটা যেটা পেইন্টার প্রেজেন্ট করেছে আমরা ওই জিনিসটাই আমরা দেখতে পারবো। তো এখান থেকে একটি ডিফারেন্স আমরা বুঝে নিলাম যে চাইনিজ পেইন্টিং গুলো ইমাজিনেটিভ থাকে, হ্যাঁ ইমাজিনেটিভ থাকে, আর ওয়েস্টার্ন পেইন্টিং গুলো রিয়েল থাকে। আর চাইনিজ পেইন্টিং এর মধ্যে আমাদের অ্যাক্টিভ অবজারভার হতে হবে, আর ওয়েস্টার্ন পেইন্টিং এর মধ্যে আমরা প্যাসিভ অবজারভার, যেভাবে পেইন্টিংটা বানিয়েছে ওটা দেখেই আমরা বুঝে নিতে পারবো, ওইটার মধ্যে আমাদের কিছু কিছু চিন্তা করতে হয় না। তো এটি হলো চাইনিজ পেইন্টিং আর ওয়েস্টার্ন পেইন্টিং। তো দুইটি পেইন্টিং হিউম্যান লাইফকেই হিউম্যান লাইফ বা অনেক ধরনের নেচার এগুলাকে এক্সপ্রেস করছে, কিন্তু ওদের যে এক্সপ্রেসের যে ওয়েজটা এটা ডিফারেন্ট। একটার মধ্যে অ্যাক্টিভ ভাবে আমাদেরকে ইনভলভ হতে হবে, আর একটার মধ্যে আমরা প্যাসিভলি দেখে নিলেই আমরা বুঝতে পারবো যে পেইন্টিং এর মধ্যে কি আছে। তো এটি হলো চাইনিজ পেইন্টিং আর ওয়েস্টার্ন পেইন্টিং এর মধ্যে ডিফারেন্স। আর চাইনিজ পেইন্টিং এর মধ্যে আরেকটি কথা বলেছেন যে পেইন্টিংটা এভাবে থাকে যে ওইটার মধ্যে আমরা আস্তে আস্তে করে ওই পেইন্টিংটা দেখতে পারি, যেরকম কি একটা স্ক্রোল মতো হরাইজন্টাল একটা স্ক্রোল থাকে, ওইটার ডিফারেন্ট পার্টস থাকে যেটাকে আমরা আস্তে আস্তে খুলে খুলে একটা পার্ট একটা পরে দেখে দেখে আলাদা আলাদা করে ওইটার পুরো একটা মিনি বেটার। তো ওয়েস্টার্ন পেইন্টিং এর মধ্যে এরকম কিছু নেই, ওইটা যে কোনো স্ক্রোল পেইন্টিং নেই যে ওই পার্টের মধ্যে দেখলে আমরা এই জিনিসটা বুঝলাম, এই পার্ট থেকে আমরা এই জিনিসটা ইমাজিন করে বের করলাম। ওয়েস্টার্ন পেইন্টিং ক্লিয়ার প্রিসাইসলি দেওয়া হয়, আর ইস্টার্ন পেইন্টিং এর মধ্যে অনেক ধরনের ভেরিয়েশনস থাকে যেগুলো আমরা ভালো করে অবজার্ভ করি। এখন যে নেক্সট কনসেপ্টটি, এই কনসেপ্টটি হলো সাংশুই। হ্যাঁ, সাংশুই একটি চাইনিজ কনসেপ্ট আর্টের। ওইটার মধ্যে কি হয়, মাউন্টেন আর ওয়াটারের বিষয় বলা হয়েছে। তো সাংশুই ওয়াটার মানে হলো মাউন্টেন অ্যান্ড ওয়াটার। তো মাউন্টেন কে চাইনিজ ভাষার মধ্যে ইয়াং বলা হয়, হ্যাঁ, আর ওয়াটার কে ইন বলা হয়। তো ইয়াং আর ইন মিলেই সাংশুই হয়। তো সানশুই কি বলা হয়েছে যে আমাদের যে ওয়ার্ল্ড এর মধ্যে দুইটি ফ্যাক্টর মানে দুইটি পার্ট থাকে, একটা হলো মাস্কুলাইন আর একটা হলো ফেমিনাইন। হ্যাঁ, তো আমরা যেরকম কি আমাদের নর্মাল হিউম্যান মানে সাইকেলের মধ্যে দেখতে পারি যে একটা মেল থাকে একটা ফিমেল থাকে, তো সেই ভাবে উনি বলেছেন নেচারের মধ্যে এরকম দুইটি পার্ট আছে, একটা হলো মাস্কুলাইন আর একটা হলো ফেমিনাইন। তো মাস্কুলিন যেটি এটি হলো ইয়াং, মানে মাউন্টেন, আর মাউন্টেন সবসময় কি থাকে, ভার্টিক্যাল থাকে,
আর ইন মানে ওয়াটার, ওয়াটারটা কি থাকে সবসময় হরাইজন্টাল থাকে। আর মাউন্টেন যে মাস্কুলিন ক্যারেক্টারিস্টিক থাকে, মানে মাউন্টেন গুলো সবসময় দেখবে স্ট্রং থাকে, হ্যাঁ, আর মানে সবসময় স্থির থাকে, এক জায়গায় থাকে আর ভীষণ স্ট্রং থাকে। ওটা হচ্ছে মাস্কুলিন ক্যারেক্টার্স গুলো থাকে। আর ওয়াটার যে ওটা ফেমিনাইন, মানে ওইটা সফট থাকে, ফ্লোয়িং থাকে, হ্যাঁ। তো ওই ওই দুইটা মিলে গিয়ে কি হয়, সানসুই হয়। তো ওই দুইটার ইন্টারেকশন দিয়ে যখন হয় তখনই আমাদের সৃষ্টিটা রচনা হয়, ইয়াং আর ইন দিয়ে। আর আরেকটি কনসেপ্ট বলেছেন এখানের মধ্যে, যে আমরা বেসিক্যালি যে কোনো একটি ল্যান্ডস্কেপের মধ্যে একটি মাউন্টেন দেখবো, রিভার দেখবো চাইনিজ পেন্টিং এর মধ্যে, কিন্তু ওইটার মাঝে একটি ইন্টারসেকশন যে পার্টটা, ওইটা ভয়েড থাকে, খালি থাকে, হ্যাঁ। ওরা যে পেন্টিং গুলো ড্র করে চাইনিজ পেন্টিং এর মধ্যে, ওইখানে ওরা কতগুলো স্পেস খালি ছেড়ে দেয়। ওখানে হোয়াইট থাকবে, হ্যাঁ, ওখানে কিছু কালার থাকবে না, কিছু পেন্টিং কিছু ড্র করা থাকবে না, ওইটা ভয়েড থাকবে। এটাকে ওরা বলছে যে এটা একটা ইন্টারসেকশন পয়েন্ট, বা এটা একটা ভয়েড, খালি স্পেস। আর এই খালি স্পেসটা ভীষণ দরকারি দুইটা পার্টের মানে মিট করার জন্য। তো এটাকে আমাদের অথার একটি আলাদা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, যে উনি একটি প্রাণায়ামের এক্সাম্পল দিয়েছেন। প্রাণায়াম তোমরা নিশ্চয়ই শুনেছ। প্রাণায়াম মানে কি হলো, যখন আমরা ডিপ ব্রেথিং করি, ব্রেথটা আমরা ইনহেল করি, করে কত সময় আমরা ব্রেথটাকে মানে হোল্ড করে রাখি, হ্যাঁ, তারপর আবার আমরা ব্রেথটাকে ছাড়ি, হ্যাঁ, শ্বাসটাকে ছাড়ি। তো যখন ওই যে ব্রেথ নেওয়াটা আর ব্রেথ ছাড়া, এটা তো ইজি, কিন্তু ওই মাঝে যে আমরা ব্রেথটাকে যখন নেই, ইনহেল করার পরে আমরা হোল্ড করে রাখি, ওই জিনিসটাকে উনি ভয়েড হিসাবে কনসিডার করছেন, ওই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট। আর ওইটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই মানে দুইটা পার্টের মধ্যে মিল করানোর জন্য, যে আমরা ইনহেল এক্সেলের মধ্যে যখন প্রাণায়াম যখন আমরা করি, তখন ওই ভয়েডটা ভীষণ ইম্পর্টেন্ট। ওইটাকে দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন যে চাইনিজ পেন্টিং এর মধ্যে যখনই ওরা ইয়াং ইন থাকে, সঙ্গে একটা মিডিল ইন্টারসেকশন থাকে, ওই মিডিল পার্টটাকে বলা হয় ভয়েড। আর এটা ভীষণ দরকারি। আর উনি মানে এইটা বোঝাতে চাচ্ছেন, মানে একটু স্পিরিচুয়াল ফর্মে, স্পিরিচুয়াল মানে তোমরা বুঝতে পারবে যে যেগুলো জিনিস একটু মানে আধ্যাত্মিক জিনিস, হ্যাঁ, যেটা আমাদের কনসিয়াসনেস এর উপরে থাকে। তো আমরা সবাই জানি যে আমরা এই পৃথিবীতে বাস করি, তো আর আমাদের যে পৃথিবীটা একটা ক্রিয়েশন হয়েছে, তো এটার পিছনে একটা এনার্জি একটা আছে। তো ওই এনার্জির সঙ্গে কানেক্ট হওয়ার মধ্যে যে পার্টটা প্লে করে, ওইটা হলো ওই ভয়েড পার্টের মধ্যে হিউম্যানসরা, হ্যাঁ, হিউম্যানস ওই ইন্টারসেকশনের মধ্যে পড়ে। নিচে যেরকম কি পৃথিবী, উপরে আকাশ, আর মাঝে যে আমরা হিউম্যানসরা থাকি। তো আমাদের যে ওই যে ইন্টারাকশনটা করার জন্য, উপরের সঙ্গে নিচে যে ইন্টারাকশনটা করার জন্য মিডিলের মধ্যে কি আছে, হিউম্যানস। তো হিউম্যানস কে বলা হয়েছে ওই আই অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা থাকলেই কি হবে, হিউম্যানস থাকলেই তখনই আমরা স্পিরিচুয়াল ভাবে যে চিন্তা ধারণাটা, স্পিরিচুয়ালিটিটা, ওইটা আমরা ফিল করি, ওইটা আমরা নিয়ে আমরা মানে ভাবি স্পিরিচুয়ালিটা, ওইটা কানেকশনটা যে আমরা ঠাকুরের সঙ্গে যে কানেকশনটা, ওটা কিভাবে হয়, মানসিক দ্বারাই তো হয়, হ্যাঁ। তো এই জিনিসটাকে ওই চাইনিজ পেন্টিং এর মধ্যে ওরা সানসুই কনসেপ্ট হিসাবে ওরা প্রেজেন্ট করে পেইন্টার্স ওরা, যেখানে ওরা মাউন্টেন্স ড্র করে, সঙ্গে ওয়াটার ড্র করে, আর মাঝের মধ্যে একটা এমটি স্পেস রেখে দেয়, খালি স্পেস রেখে দেয়, যেটাকে ওরা ভয়েড বলে। আর ওইটাকে ওরা ম্যাসকুলিন আর ফিমেল পার্ট হিসাবে বোঝানোর চেষ্টা করে। আর ওদের ইন্টারসেকশনের মাঝে যে খালি স্পেসটা থাকে, ওইখানে উনি ওই ওই দুই ওইটাই দুই পার্টটাকে মানে জোর করে, আর ওটার থেকেই সৃষ্টিটা রচনা হয়। ওইভাবে ওরা নেচারকে ডেসক্রাইব করে ইউরোপিয়ান পেইন্টিংস এর মধ্যে। তো তোমরা জাস্ট একটুটুকুই বুঝে রাখো যে ইয়াং মানে মাউন্টেন, ইন মানে ওয়াটার, আর ওদের যে ইন্টারসেকশন যেখানে হয় এমটি স্পেস, ওটাকে ভয়েড বলা হয়। আর এই কনসেপ্টটাকে পুরোটাকে কি বলা হয়, সানসুই। সানসুই মিনস মাউন্টেন এন্ড ওয়াটার। মাউন্টেন চাইনিজে ইয়াং, আর ওয়াটার মানে ই।
অতটুকু তোমরা এখন বুঝে নিলেই তোমাদের কনসেপ্টটা অতটুকু কাজ হয়ে যাবে। আর বাকি যে স্পিরিচুয়ালিটিটা, এটা তোমরা আর একটু বড় হো, তখন তোমরা একটু এটার বিষয়ে পড়লে তখন তোমাদের আইডিয়াটা আর একটু ভালো হবে। ঠিক আছে? তো আমরা এখন পর্যন্ত যেটি বুঝলাম, এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা ছিল যে চাইনিজ আর ওয়েস্টার্ন পেইন্টিং কি। হ্যাঁ, আর তারপর চাইনিজ আর ওয়েস্টার্ন পেইন্টিং এর মধ্যে ডিফারেন্সটা, ঠিক আছে? তারপরে আসলে এখন সানসুই কনসেপ্ট। সানসুই মানে কি? ইয়াঙ্গার ইন মাউন্টেন অ্যান্ড ওয়াটার। ঠিক আছে? তো এই তিনটা কনসেপ্ট দিয়ে আমাদের ফার্স্ট পার্টটা এই চ্যাপ্টারের কমপ্লিট হলো। এখন একটি নেক্সট পার্ট আছে, ওটাকে বলা হয় আউটসাইডার আর্ট। হ্যাঁ, তো ওই আউটসাইডার আর্টটা বোঝানোর জন্য আমাদের রাইটার যে উনি একটি আর্টিকেল নিয়েছেন, একটা হিন্দুস্তান টাইমস একটি পেপার, ওই পেপারের মধ্যে একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল, গেটিং ইনসাইড দ্য আউটসাইডার আর্ট। তো ওই আর্টিকেলটা উনি কোট করে এই আর্টের বিষয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তো এখন নেক্সট পার্টটা যেটা বললাম, যে এটি একটি আর্টিকেল নেওয়া হয়েছিল হিন্দুস্তান টাইমস নিউজ পেপার থেকে। আর এই আর্টিকেলটি যিনি লিখেছিলেন ওনার নাম ছিল বৃন্দা সুরি। তো উনি এই আর্টিকেলের মধ্যে আউটসাইডার আর্টের বিষয়ে বলেছেন। আউটসাইডার আর্টকে আর্ট ব্রাটও বলা হয় বা র আর্ট বলা হয়। তো র আর্ট মানে নামটি শুনে বুঝতে পারছো, যেটি মানে আনফার্নিশড ওয়েতে আছে আর কি, র আর কি, কাঁচা আর কি বলা হয় না, র মানে। তো এই র আর্ট আর আর্ট ব্রাট কনসেপ্টটা কি? মানে এই ধরনের পেইন্টিংস বা এরকম পেইন্টার্স যারা পেইন্টিংটা কোনো ফর্মাল ইনস্টিটিউশন থেকে শিখেনি, কোনো ট্রেনিং নিইনি পেইন্টিং এর জন্য। থাকে না পেইন্টিং স্কুল থাকে যেখানে তোমরা গিয়ে পেইন্ট শিখো, আর্ট করা শিখো। এই ধরনের আর্টিস্ট যারা কোনো ফর্মাল ট্রেনিং, কোনো আর্ট শিখেনি কোনো জায়গা থেকে, ওরা যখন কিছু একটা আর্টিস্টিক জিনিস ক্রিয়েট করে, তো ওদের আর্টটাকে বলা হয় আউটসাইডার আর্ট বা আর্ট ব্রাট বা র আর্ট। তো এই তিনটা নামই এক জিনিসই বোঝায়, যেটা মানে কোনো ফর্মাল ট্রেনিং না নিয়ে যারা আর্টিস্ট নিজের আর্টকে তৈরি করে, ওইটাকে বলা হয় আর্ট ব্রাট। তো এই কনসেপ্টটা মানে কখন এসেছিল? অ্যারাউন্ড 1940s এর মধ্যে একজন ফ্রেঞ্চ পেইন্টার ছিলেন জিন ডবেট। তো উনি তখন এই কনসেপ্টটা দিয়েছিলেন আর্ট ব্রাটের। তো তখন কিন্তু এটা এত বেশি পপুলার ছিল না, কেন তখন আগের দিনের পেইন্টার যারাই ছিলেন ওরা কিছু না কিছুটা পেইন্টিং এর কোর্স করে, হ্যাঁ, বা কারোর কাছ থেকে, টিচারের কাছ থেকে পেইন্টিং শিখে তখনই ওরা পেইন্টিং গুলো ড্র করতো। ফর্মাল একটা ট্রেনিং নিয়ে নিত, মানে পড়াশোনা করতো পেইন্টিং এর হিসাবে, পেইন্টিং কিভাবে ড্র করা হয় কি না, হ্যাঁ, ওইটা একটা ট্রেনিং নিত, নিয়ে ওরা আর্ট বানাতো। কিন্তু ওই যে আর্ট বার্টের কনসেপ্টটা অ্যারাউন্ড 1940s এর মধ্যে এসেছিল, যখন আর্টিস্ট ওরা যারা বাইরে থেকে কারোর কাছ থেকে কিছু না শিখে ওরা নিজের থেকে নিজে আর্টটা তৈরি করেছিল, শুরু করা হয়েছে। তো ওই ধরনের আর্টটাকে বলা হয় আর্ট ব্রাট। আর এটির একটি এক্সাম্পল, অনেক সুন্দর একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা হলো রক গার্ডেন অফ চণ্ডীগড়। তো আমাদের ইন্ডিয়ার মধ্যে একটি রক গার্ডেন আছে, এটি চণ্ডীগড়ের মধ্যে আছে। তো ওই রক গার্ডেনটা যিনি মানে বানিয়েছিলেন ওনার নাম হলো নেকচাঁদ। হ্যাঁ, আর উনি কিন্তু কোনো আর্টিস্ট ছিলেন না, মানে ফর্মাল পেইন্টার বা আর্টিস্ট এরকম কোনো ছিলেন না। উনি নিজের থেকেই এই পুরো রক গার্ডেনটা তৈরি করেছেন। আর ওটা কিভাবে করেছিলেন? ওই যে অনেকগুলো ওয়েস্ট জিনিস যেগুলা থাকে, মানুষের কোনো কাজে হয় না, আমরা ডিসপোজ করে দিই, ওই ওয়েস্ট ম্যাটেরিয়ালস দিয়ে উনি একটি সুন্দর আর্টিস্টিক একটা গার্ডেন তৈরি করেছিলেন। ওইখানে গার্ডেন বুঝতেই পারছো, কিন্তু এখানে রক মানে পাথরের গার্ডেন না, ওইগুলোর মধ্যে অনেক ধরনের জিনিস, মানে ভাঙ্গা চুড়ি, হ্যাঁ, প্লাস্টিকের বোতল, ভাঙ্গা কোনো কাঠের টুকরা, তো ওইগুলো জিনিস দিয়ে, টিন, হ্যাঁ, যেগুলো জিনিস কাজে লাগছে না, মানুষ ফেলে দিচ্ছে, হ্যাঁ, ওয়েস্ট হিসাবে কনসিডার করছে, উনি ওইসব জিনিসকে দিয়ে সুন্দর করে একটি আর্টের একটি জিনিস তৈরি করে দিয়েছেন। তো তোমরা পেন্টিংটার মাঝে দেখে নাও যে অনেকগুলা মানুষ এরকম করে বানানো হয়েছে। তো এগুলো অনেকগুলো জিনিস দিয়ে বানানো হয়েছে, যেগুলো
এমনিতেই ফেলা হয়ে যায় ওয়েস্ট হিসাবে, কিন্তু ওইটাকে উনি কালেক্ট করে সুন্দর করে কালার টালার করে উনি একটি আলাদাই একটি ফর্ম দিয়ে দিয়েছিলেন। আর ওইটা একদম ভীষণ ফেমাস একটি রক গার্ডেন হিসাবে এখন জানা যায়। তো এই ধরনের আর্ট যেখানে আর্টিস্টরা উইদাউট এনি ফর্মাল ট্রেনিং, হ্যাঁ, ওরা নিজের থেকে কোনো একটি আর্টিস্টিক জিনিস তৈরি করে ওইটাকে বলা হয় আর্ট ব্রাট। তো এই যে আর্ট ব্রাটটা, এটা মানে ওই যে রক গার্ডেন অফ চন্ডীগড়, এটা শুধু আমাদের ইন্ডিয়াতেই পপুলার না, এটা অনেক ধরনের অনেক কান্ট্রিজ এর মধ্যে এটার বিষয় মানে ওইটার প্রশংসা হয়েছে। আর এটার জন্য নেকচাঁদ অনেক কান্ট্রিজ থেকে উনি অনেক ধরনের সম্মানও পেয়েছেন। আর এখানে উনি মানুষকে গিয়ে বুঝিয়েছেন বা কিভাবে উনি ওই জিনিসটা তৈরি করেছেন নিজে একা হাতে, হ্যাঁ, ওয়েস্ট থেকে তৈরি করেছেন। তো এটা নিয়ে একটা সুন্দর আর্ট ব্রাটের এখানে একটা এক্সাম্পল সেট করা হয়েছে। তো এই যে ছোটভাবে আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা পার্ট পার্ট হিসাবে বলে দিলাম। তো অনেক জিনিস আছে যেগুলো আমরা যখন বাই লাইন যখন যাব তখন ওইগুলো আমরা পড়বো, কিন্তু ওভারঅল একটি যদি ভিউ চ্যাপ্টারের আমরা নিতে চাই তো এর পার্ট থাকে, হ্যাঁ, মিডিল পার্টটা, যেখানে মানে যেটাকে হেভেন আর আর্থের মধ্যে কানেকশন করার জন্য যেভাবে মানে হিউম্যানস থাকে, হিউম্যানসই তো একটা আর্থ আর হেভেনের মধ্যে, স্কাই আর আর্থের মধ্যে যে কানেকশনের মধ্যে মিডিল স্পেসে কি আছে, হিউম্যানস আছে। তো ওইটা ওই ভয়েডটাকে চাইনিজ পেন্টিং ওরা সবসময় ব্ল্যাঙ্ক রাখে, ওইটা এক্সপ্রেস করে ওরা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে। ওইটা হয়ে গেল আমাদের সানসুই কনসেপ্ট। তারপর নেক্সট যেটা আসলো এটা হলো আর্ট ব্রাট বা আউটসাইডার আর্ট, যেখানে কোনো ফর্মাল ট্রেনিং না নিয়ে, কোনো আর্ট না শিখে যারা নিজের থেকে আর্ট তৈরি করে, এটা ড্রয়িংও হতে পারে বা হাতের কোনো কাজও হতে পারে, হাত দিয়ে কোনো পুতুল বানিয়েছে বা কোনো সুন্দর কিছু একটা তৈরি করেছে, যেগুলো তোমরাও করো কোনো সময়, ওই ধরনের আর্ট গুলাকে বলা হয় আর্ট ব্রাট। এই চ্যাপ্টারটা পুরোটাই আর্ট বেসড, হ্যাঁ, আর ডিফারেন্ট কনসেপ্ট অফ আর্ট বোঝানো হয়েছে। আর কিভাবে মানুষ নেচারকে বা ল্যান্ডস্কেপ, হ্যাঁ, বা হিউম্যান হিউম্যান ইমোশনস গুলা আর্ট দিয়ে পোর্ট্রে করে, এটাও আমাদেরকে সুন্দর করে বোঝানো আছে। তো আশা করি তোমাদের চ্যাপ্টারটি ভালো লেগেছে। যেগুলো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে, আমরা ক্লাসের মধ্যে সব ডিসকাস করে নেব। বাকি তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো তোমাদের কিছু অন্য কিছু ডাউট থাকলে। ঠিক আছে, তো আজকে চ্যাপ্টারটি এখানেই শেষ হলাম। গল্পটি কেমন লাগলো জানাবে। থ্যাংক ইউ।